আসুন আজ বাড়ির কাজ করতে করতে এই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করি। কাঁকন ও কাঁকন, বলি তোর হলো? মাথায় লাল ফিতেটা কষে বেঁধেছিস তো? চোখ দুটোতে যেন মোটা কাজল থাকে। শুনেছি ওই ছোট দাদাবাবু জানিস খুব কাব্যি টাব্যি ভালোবাসে। ডাগর চোখের মেয়ে দেখে দেখে নাকি কবিতা লেখে কত। মায়ের ডাকে আয়না থেকে মুখ সরায় কাঁকন। ষোড়শী কাঁকন প্রথমবার বুকের মধ্যে তুমুল ওঠাপাড়া টের পায়। অনেক দিন থেকে সে শুনে এসেছে রায়বাড়ির ওই ছোট দাদাবাবুর কথা। বাপের অত বড় ব্যবসাতেও কোনো মন নেই তার। বিয়ে করা বউও নাকি তাকে ঘরে বাঁধতে পারে না। সারাদিন পুকুর পাড়ে বাগানে ঘুরে ঘুরে বেড়ায়, কবিতা আওড়ায়, গান গায়, আরও কী কী সব যেন লিখে বেড়ায়। একদম উদাস বাউল যেন। তাই তো তাকে ঘরে বাঁধতেই আজ কাঁকনের ডাক পড়েছে ওই রায়বাড়ি থেকে। দেবদাসী প্রথা তখন আইন করে উঠে গেলেও কাঁকনের প্রত্যন্তর গ্রামে তখনও তা রমরমিয়ে চলছে। অবশ্যই কিছু মুষ্টিমেয় প্রভাবশালী লোভী মানুষদের স্বার্থ পূরণের তাগিদেই প্রশাসন সব জেনে শুনে চোখ বুজে রয়েছে, অথবা চেটে পুটে ভোগ করছে সেই প্রথা থেকে নির্যাসিত রসটুকু। সেই প্রথারই শিকলে বাঁধা কাঁকন আর তার মা। কোন ছোটবেলায় কবে যেন একদিন ঠাকুরের সামনে নতুন শাড়ি আর ফুলের গহনা পরে কি কি সব শপথ নিয়েছিল কাঁকন। ওসব এখন আর মনে পড়ে না কাঁকনের। শুধু মনে আছে তারপর থেকে মন্দিরের পুরোহিত সহ আরও অনেক রকম পুরুষ মানুষ রাতের আঁধারে হিংস্র পশুর মতন তার শরীর লণ্ড ভণ্ড করেছে বারবার। প্রথম প্রথম অনেক কেঁদেছে কাঁকন। মা বলেছে এটাই নাকি নিয়তি, মানিয়ে নিতে হবে ওদের। মানতে পারেনি কাঁকন। একবার তো রাগে ফুঁসতে ফুঁসতে কয়েকটা পুরুষ মানুষের বাড়িতে নালিশও জানাতে গেছিল সে। কিন্তু সেগুড়ে তো বালি। সেখানে লোকগুলোর মা বউ সবাই সব কিছু আগে থেকেই জানতো। গ্রামের পুরুষরা দেবদাসীর কাছে নাকি স্বচ্ছন্দে যেতে পারে, বাড়ির বউদের সেটা মেনে নিতে হয়। নিয়তিতে বাঁধা কাঁকন সহ বাকি বউরাও। আর সেই নিয়তিই বোধহয় কাঁকনকে পৌঁছে দিয়েছিল ছোট দাদাবাবু পলাশ রায়ের কাছে। পলাশের বাবার আশা কাঁকনের ছলা কলা মন ভুলানো পারদর্শিতায় পলাশের ঠিক মন ঘুরবে একদিন, বাঁধা পড়বে এই সংসারের ধর্মে। পলাশের বউয়ের এতে ইচ্ছা না থাকলেও দর্দণ্ড প্রতাপ শ্বশুরমশাইয়ের সামনে কিছু বলার সাহস আর নেই তার। তাই অগত্যা দেবদাসী প্রথায় মত দিতে হয় বাড়ির সকলকে। কাঁকনের থাকার ব্যবস্থা হয় বাগান বাড়িতে। তাকে আগে থেকেই পলাশের সম্বন্ধে সব বুঝিয়ে সুজিয়ে দিয়ে বিদায় নিয়েছে রায়বাড়ির ম্যানেজার আর তার মা। তখন সবে সন্ধে নেমেছে। তার সঙ্গে মিতালি পাতিয়ে নেমেছে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির হালকা ছোঁয়ায় সিঞ্চিত হচ্ছে প্রেমরসে। পলাশ দাদাবাবুর গাড়ি নিয়ে বাগান বাড়িতে প্রবেশ করতেই কাঁকনের মনে অদ্ভুত এক শিহরণ জাগে। এমনটা তার সঙ্গে কখনো হয়নি আগে। পলাশ এসে বসতেই কাঁকন কাঁপা কাঁপা হাতে তাকে এক গেলাস বেদানার রস এনে দেয়। সব কিছুই রেডি করা ছিল আগে থেকে। পলাশ কিছু বলতে গিয়ে কাঁকনের মুখে চোখ তুলে চাইতেই কাঁকনের শরীরে কেমন একটা বিদ্যুৎ খেলে যায়। পলাশও দুদণ্ড থেমে যায় তার মুখের দিকে তাকিয়ে। কিন্তু কীভাবে তা বোঝা সহজ হয় না কাঁকনের জন্য। তা তোমার নাম তো কাঁকন, ম্যানেজার কাকা আমাকে সব বলেছেন, কিন্তু আমি প্রথমেই বলে রাখি বাবাকে না করা আমার সাধ্যের মধ্যে নয় বলেই তোমার এখানে থাকা আমি মঞ্জুর করেছি। নতুবা আমার মেয়ে মানুষের কোনো শখ নেই। তুমি যতদিন আছো নিজের মতন থাকো, আর আমাকে কোনো বিরক্ত করো না। ঠিক আছে, তাই হবে দাদাবাবু। কোনো কথা না বলে সেদিন ওখান থেকে সরে এসেছিল কাঁকন। কিন্তু বেশি দিন সরে এসে থাকতে পারলো কই? যখন দাদাবাবু গান বাঁধে সেখানেই নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে থাকে সে। অথবা পলাশ যখন জোরে জোরে কবিতা পাঠ করত, কাঁকন নিজেও সেই কবিতায় হারিয়ে ফেলতো নিজেকে। কত ছন্দ মেলাতো নিজে নিজেই। এমনি করে কেটে গেল বেশ কিছুদিন। তারপর পলাশও কাঁকনের আগ্রহ দেখে কখন যেন ধীরে ধীরে কাঁকনকে তার সাহিত্য চর্চার সাথী বানিয়ে নিল। কখনো তারা একসাথে গান গায় বা কখনো বাগানে বাগানে ঘুরে বেড়ায়। কাঁকন জীবনে এত সুখ কখনো পায়নি আগে। তার শরীরের মাঝে যে একটা ছোট্ট মন আছে সে খবরটা এতদিনে জানতে পারে সে। আর যখন জানতে পারে তখন দেখে মনের মাঝে পলাশ দাদাবাবুর একটা পাকা পোক্ত সিংহাসন পাতা হয়ে গেছে। কিন্তু পলাশ দাদাবাবু তো ভুলেও কখনো ওকে ভালোবাসার নজরে দেখে না। হয়তো তিনি বিবাহিত, তাই সংকোচ আছে তার। কিন্তু সে কেন বোঝে না
কাকনের নিয়তিতে স্ত্রীর মর্যাদা পাওয়া হবে না কোনো দিনই, তা আগে থেকেই নির্ধারিত। তাই সে দেবদাসী হয়েই সারা জীবন কাটিয়ে দিতে চায় এই দাদাবাবুর সাথে। তাই মনে একদিন খুব সাহস নিয়ে এই কথাটাই বলতে আসে সে। দাদাবাবু, আমাকে কি একটুও মনে ধরেনি আপনার? কোনোদিন তো একটু ছুঁয়েও দেখলেন না গো। বাকি গল্পটুকু আগামীকাল পরের ব্লগে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।